এবারও নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে কাজের কারণে ব্যাহত হবে ঈদযাত্রা। পরিবহন শ্রমিকরা জানান, গাজীপুরে জয়দেবপুর থেকে রূপগঞ্জের কাঞ্চন সেতুর পশ্চিমাংশের অংশে দুই পাশ দিয়ে যানবাহন চললেও কাঞ্চন সেতু থেকে রূপগঞ্জের গোলাকান্দাইল অংশে বেশ কয়েক জায়গায় যান চলাচলের জন্য অনেক অনুপযোগী হয়ে পড়েছে, যে কারণে বাড়ছে যানজট এবং ভোগান্তি। গত ঈদের মতো সড়কের বেশ কয়েকটি পয়েন্টে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করছে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী। আর সড়কে যানজট ও জনদুর্ভোগ এড়াতে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদের বাকি আর দুদিন, রাজধানী ছেড়ে নারীর টানে বাড়ির পথ ধরেছে ঘরমুখ মানুষ। কিন্তু উত্তর পূর্বাঞ্চলগামী 12 জেলার ঘরমুখ মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে উঠেছে ঢাকা সিলেট মহাসড়কের একাংশ। বেশিরভাগ সময় জুড়ে যানজটে থমকে থাকছে এই মহাসড়ক। ঈদকে কেন্দ্র করে সড়কে বেড়েছে গরু বোঝাই ট্রাক সহ সকল ধরনের যানবাহনের চাপ। মহাসড়কটির রূপগঞ্জ অংশের 12 কিলোমিটারের 5টি পয়েন্টে চলছে মেরামতের কাজ। একই সাথে এশিয়ান হাইওয়ের 4 লেনের কাজ চলমান। চট্টগ্রাম বন্দর থেকে দেশের উত্তরবঙ্গে চলাচল করা ভারী পণ্যবাহী যানবাহন সড়কের অবস্থা আরও বেহাল করে তুলেছে। সংস্কার কাজের কারণে সড়কটি সরু হয়ে পড়ায় 4টি পয়েন্টে প্রতিদিন তৈরি হচ্ছে সীমাহীন যানজট। 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে 1 থেকে 2 ঘন্টা। সড়কের টেবিল বসিয়ে ধীর গতিতে কাঞ্চন সেতুর টোল আদায়ের কারণেও যানজট বেড়েছে। এদিকে টানা বৃষ্টির কারণে সড়কের অনেক জায়গায় বড় গর্ত তৈরি হয়েছে, যা ঈদযাত্রায় আরও ভোগান্তি যোগ করেছে। দেখেন 3 ঘন্টা 2.5 ঘন্টা 2 ঘন্টা জামে পড়ে যাইতে হয়, কি কষ্ট। এই বাজার কতদিন আমাকে কষ্ট করাইবেন। ঢাকা আইসি তো এই 2.5 ঘন্টায় ব্রিজে বইরিছি, আমরা যাইতে পারি না গাড়ি জ্যামের জন্য। টোল, তারপরে তো জায়গা জায়গা লাইন কাইটে রাখছে, রাস্তা ভাঙ্গা, এই কারণে আমরা যাইতে পারি না। আমরা তো সেই ভোর থেকে আপনার আর কি জামে পড়ে আছি। আমরা কাজের অগ্রগতি তেমন দেখতেছি না। শুধু ঈদ নয়, ঈদ কেন্দ্রিক নয়, ঈদ ছাড়াও কিন্তু আমরা এই রাস্তার মধ্যে চলাচলের বিঘ্ন করতেছে আমাদের। রাস্তায় মনে করেন কাজ চলতেছে, কোনো প্রশাসন দেখতেছি না, রাস্তাঘাট ক্লিয়ার পাচ্ছি না। ঈদের আগে মানুষের যে জনভোগান্তি আছে সেটা দূর করতে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঈদকে সামনে রেখে সড়কে যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 52 জন স্বেচ্ছাসেবী কাজ করছে। পিপিপির মেয়াদ বাড়ানোর বিন্দুমাত্র সুযোগ নেই। 31শে ডিসেম্বরের মধ্যেই এরা এই রাস্তাটি সম্পন্ন করবেন। সেই পর্যন্ত আমাদের সবাইকে আসলে ধৈর্য ধারণ করতে হবে। ট্রাফিক পুলিশ জানায়, সড়কে যানজট নিরসনে জেলা ট্রাফিক থেকে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। রোডসে যারা কাজ করতেছে তাদেরকে দিয়ে আমরা বলে সংস্কার কাজটা করিয়ে নিচ্ছি। হয়তো আজকে বা কালকের ভিতরে সংস্কারটা হয়ে যাবে। এশিয়ান হাইওয়ের সড়কের 4 লেনের কাজ এবছর শেষ হবার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, 71। দর্শক, সড়কের খবর জানাতে রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, আপনি তো আছেন সেখানে, সড়কের কোন অংশে বেশি দুর্ভোগ রয়েছে? ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন, জানাবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের কাঞ্চন সেতু এলাকা। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কাঞ্চনের টোল প্লাজা। এই টোল প্লাজায় বিশেষ করে আমি প্রথমে বলে রাখি যে এই সড়কে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গে যে বিভিন্ন পণ্যবাহী যানবাহন গুলো কিন্তু এই সড়কে সবচেয়ে বেশি চলাচল করে। এছাড়া কুমিল্লা থেকে যে প্রবাসী যে এয়ারপোর্টগামী যে যাত্রীরা তারা কিন্তু এই সড়ক দিয়ে বেশি ব্যবহার করে। আর এই সড়কের কিন্তু টোলের যে বিষয়টা আমি বলি, টোল কিন্তু রাস্তা সংস্কারের কারণে কিন্তু টোল কিন্তু ভেঙে ফেলা, মোটামুটি অনেকাংশ ভেঙে ফেলা হয়েছে। সে কারণে কিন্তু টোলের যে দায়িত্বরত কর্মকর্তা তারা কিন্তু টোলের পাশে যত টেবিল বসিয়ে তারা কিন্তু টোল আদায় করছে। এই কারণে টোলের দীর্ঘতি, সেই দীর্ঘতির কারণে দীর্ঘ যানজট সৃষ্টি করছে। এছাড়া কিন্তু আপনাকে জানি এই সড়কে কিন্তু 4 লেনের উন্নতি কল্পে কাজ করছে। সেই কারণে কিন্তু সড়কের 4টি পয়েন্টে আমরা গতকালকে থেকে আজকে পর্যন্ত দেখি 4টি পয়েন্টে কিন্তু রাস্তার একেবারে বেহাল অবস্থা। সে কারণে প্রতিনিয়ত দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে।
আরেকটা কথা বলে রাখি, এই সড়কের এই ঢাকা সিলেট মহাসড়কে সড়কে 12 কিলোমিটার কিন্তু রূপগঞ্জের অংশ পড়েছে। সেটা এতে ঢাকা থেকে, রাজধানী থেকে বিশেষ করে সিলেটগামী 16টি জেলার লোকজন কিন্তু এখান থেকে এই সড়ক দিয়ে আসা দরকার। এই সড়কে বিশেষ করে যাত্রামুড়া থেকে শুরু করে রূপসী এবং বরপা পর্যন্ত কিন্তু প্রতিদিন সকাল থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সেই কারণে কিন্তু গরমুখী মানুষদের মধ্যে একটা হতাশা ফিরে হয়েছে। তারা কখন কিভাবে কত সময় লাগবে সে বাসায় ফিরে, সেটা নিয়ে কিন্তু তাদের একটা প্রশ্ন থাকে। তো এই ব্যাপারে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত ঈদে যেভাবে তারা সড়কে যানজট নিরসনের ক্ষেত্রে স্বেচ্ছাসেবী নিয়োগ করেছিল, এই বছরে কিন্তু তারা তার ব্যতিক্রম হয়নি। তারা কিন্তু 52 জন স্বেচ্ছাসেবী তারা বিভিন্ন পয়েন্টে নিয়োগ করেছে যাতে করে যানজট নিরসন করা যায়। আরেকটা বিষয় আপনার জানেন, এশিয়ান হাই বাইপাস সড়ক কিন্তু ডিসেম্বর 31 তারিখে শেষ হওয়ার কথা। সে কারণে কাজের চাপ অনেকটা বেশি। এছাড়া গত কয়েকদিন ধরে টানা বর্ষণে কিন্তু সড়কের বিভিন্ন স্তরে খানাখন্দ সৃষ্টি হয়েছে। সে কারণে যানজটটা আসলে লেগেই থাকছে। তবে ট্রাফিক পুলিশের যে কাঞ্চন অঞ্চলের যে দায়িত্বরত কর্মকর্তার রাজীব বাহাদুর সাথে আমরা কথা শুনি আমাদেরকে জানিয়েছেন যে সড়কের যানজট নিরসন, আর বিশেষ করে কিন্তু এই ঈদে কিন্তু গরু বোঝাই গাড়ির যে ট্রাকের চাপটা বেশি থাকে, তারা যেন। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সড়কের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রিয়াজ হোসেন। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানজটে আটকে ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। এরই মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে জলাবদ্ধতায় ভোগান্তির সৃষ্টি হয়েছে। যদিও প্রশাসন বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে তারা। ইকবাল আহমেদ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে এখনো শেষ হয়নি বিআরটি প্রকল্পের কাজ। এতে সড়কে শৃঙ্খলা ফেরেনি। এছাড়া প্রকল্পের একটি ফ্লাইওভার চালু না হওয়ায় চান্দনায় ঈদে যানজটের সংখ্যা কাটছে না যাত্রী ও চালকদের। তার উপর ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা সহ বেশ কিছু এলাকায় সামান্য বৃষ্টি হলেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে ভোগান্তি বাড়ছে। যাত্রী ও চালকরা বলছেন টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত পথ পাড়ি দিতে এখন দ্বিগুণ সময় লাগছে। আপনার টঙ্গী থেকে এখন গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যানজট। এই যে অটো রিক্সা লাগে জামের লাগে গাড়ি 1-1.5 ঘন্টা দেরি হয়। রাস্তায় প্রচন্ড যানজট, বৃষ্টির পানি রাস্তায় ভরে রয়েছে, জলাবদ্ধ হওয়ার কারণে যানজট হয়ে গেছে। এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে প্রতিদিনই সড়ক থেকে পানি নিষ্কাশনের কাজ করা হচ্ছে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনা শাখায় পুরোদমে কাজ করছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন মোগরখালে স্যার নিজে এসে ভিজিট করেছেন, এবং এগুলো আমরা যেভাবে কাজ করছি ইনশাল্লাহ অচিরেই আমরা এই সমস্যার সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ। আর পুলিশ বলছে ঈদ যাত্রায় জলাবদ্ধতাকে মহাসড়কের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। এছাড়া আরও কিছু কারণ শনাক্ত করে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। যেমন অনেক জায়গায় খানাখন্দ আছে, রাস্তা ভাঙ্গা আছে, আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে আমরা অনেকগুলি ঠিক করিয়ে নিয়েছি। আর যাতে বিশেষ করে আমাদের যে 2টা পয়েন্ট প্রবলেম হবে, পেয়ারা বাগান, এখানে উত্তরবঙ্গগামী যে বাসগুলি হঠাৎ করে একবারে চলে আসে, তখন ম্যানেজমেন্ট করা যায় না। এটার জন্য আমরা পূর্ব প্রস্তুতি রাখবো। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন গড়ে 40 থেকে 50 হাজার পরিবহন চলাচল করে। ঈদ যাত্রায় এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। তাই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে বাড়তি নজরদারির দাবি চালক ও যাত্রীদের। মনিরা কাজুরি, 71। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পাচুরিয়া ঘাটের অ্যাপ্রোচ সড়কগুলো নষ্ট হয়, ফেরিতে যানবাহন ওঠানামায় ভোগান্তি তৈরি হয়েছে। ঈদে যানবাহনের চাপ বাড়বে, তাই এসব দ্রুত মেরামত করা না হলে দুর্ভোগে চরমে পৌঁছাবে বলে শঙ্কা করছেন যাত্রী ও চালকরা। এদিকে ঘাটের আইন শৃঙ্খলা রক্ষা সহ পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে কাজ করছে পুলিশ প্রশাসন। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। পদ্মা সেতু চালুর পর পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে যাত্রীবাহী যানবাহন পারাপার বেশ কমেছে ভোগান্তিও। তবে ঈদ উপলক্ষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়েছে। এদিকে টানা বৃষ্টিতে নদীতে পানি বাড়ায় স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া ঘাটের অ্যাপ্রোচ সড়কগুলো বৃষ্টিতে নষ্ট হওয়ায় যানবাহন ফেরিতে ওঠানামায় ভোগান্তি শুরু হয়েছে। এখান থেকে উঠতে গেলে আমাদের পাতি ভাঙে গাড়ির অনেক গাড়ি ফাঁসে যায়, যাত্রীর অনেক ভোগান্তি হয়। কর্তৃপক্ষকে আমরা বলি যেন আগে ফেরি খালি করে পরে যেতে গাড়ি আনলোড করে। পাশাপাশি ভিড় বেড়েছে ঢাকাগামী কোরবানির পশুবাহী যানবাহনের। 21টা থেকে গাড়ি নিয়ে আসতেছি, 16 পিস গরু আছে, যাবো হাজারে ব্যাগ।
ঘাট দিয়ে আসতেছে, ঘাটে তো হালকা পাতলা জাম থাকে। সিরিয়াল দিছে, গরু গাড়িগুলো আগে দিছে, বাসগুলো আগে দিছে, পরে দিছে অন্য গাড়ি, মালবাহী গাড়িগুলো। তবে নির্বিঘ্নে ও নিরাপদে ফেরি পারাপারের জন্য নানা প্রস্তুতির কথা জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। এখানে যদি কোনো রকম সমস্যা হয় সেজন্য আমাদের আইটি স্ট্যান্ড বাই আছে। আর পাশাপাশি ঘাটে যদি কোনো গাড়ি ফেসে যায় বৃষ্টির বাদলের কারণে, সেখানে আমাদের রেকার স্ট্যান্ড বাই প্রস্তুত আছে। এদিকে ঈদযাত্রায় যাত্রীদের বড় একটি অংশ পারাপার হয় লঞ্চে, তাই প্রস্তুত রাখা হয়েছে রুটের 20টি লঞ্চ। আমাদের যে 17টা 18টা লঞ্চ এই রুটে চলবে, সবগুলো ফিটনেস হালনাগাদ করা হয়েছে এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বয়া আছে। আর ঘাটের শৃঙ্খলা রক্ষা সহ পশুবাহী ট্রাক যেন কোনো ধরনের হয়রানি ছাড়া পার হতে পারে সেজন্য সতর্ক রয়েছে পুলিশ। সাধারণত 500-এর বেশি ফোর্স আমরা ঈদ উপলক্ষে মোতায়েন করে থাকি। আমাদের যে 36 কিলোমিটার মহাসড়ক মানিকগঞ্জে রয়েছে, এই মহাসড়কটি এবং ঘাট এলাকাকে কভার করবে এবং পশুবাহী যে ট্রাকগুলো থাকবে এই ট্রাকগুলো আমরা চেষ্টা করব না থামানোর জন্য মহাসড়কে। ঈদ উপলক্ষে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে 17টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করছে। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, পাটুরিয়া ঘাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, বর্তমানে ঘাটে কি ধরনের ভোগান্তি রয়েছে? ভোগান্তি কমাতে কি ধরনের উদ্যোগ নিচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন? তিশা, ভোগান্তির কথা যদি বলি, আমাদের প্রতিবেদনও যেমনটি গিয়েছে যে আমরা বলছিলাম পন্টুন থেকে ফেরিতে ওঠার যে অ্যাপ্রোচ সড়কটি সেটিতে দুর্ভোগ পোহাচ্ছিল কয়েকদিন ধরে। টানা বৃষ্টির কারণে এটি পিচ্ছিল হয়ে গিয়েছিল, যানবাহন ওঠানামাতে এখানে সমস্যা হচ্ছিল। সেটি আরও প্রকট আকার ধারণ করেছে। অর্থাৎ আমরা এখন পাটুরিয়া 3 নম্বর ঘাটে আছি। আমরা একটু দেখাই, 3 নম্বর ঘাটটি সকাল থেকে বন্ধ আছে। অর্থাৎ এই যে পন্টুনে যে যানবাহন ওঠানামা করবে, এখানে পানি বেড়ে গেছে। পানি বেড়ে যাওয়ার কারণে এখন যানবাহন ওঠানামা করতে পারছে না, যার কারণে কিছুক্ষণ আগে থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই 3 নম্বর ঘাটটিকে সরিয়ে নিচ লেভেল থেকে তারা মাঝামাঝি লেভেলে নিয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমেও দেখতে পাচ্ছেন। অর্থাৎ কার্যত এখন 3 নম্বর ঘাটটি বন্ধ আছে। একই অবস্থা হয়ে যাচ্ছে 4 নম্বর ঘাটেরও। আমরা টিসি কর্তৃপক্ষের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছেন যে 4 নম্বর ফেরিঘাটেরও পন্টুনে এরই মধ্যে পানি চলে আসছে। সেটিও হয়তো একটু পানি বাড়লে সেই পানির নিচে পন্টুন ডুবে যাবে এবং সেটিও তারা বলছেন যে দুপুর নাগাদ 4 নম্বর ঘাটটিও উপরে উঠানোর কাজ করবেন। এখন শুধুমাত্র 5 নম্বর ঘাটটি রয়েছে, সেই 5 নম্বর ঘাট দিয়ে যানবাহন ওঠানামা করছে। তবে এখনো আমরা ঘাট এলাকায় তেমন যাত্রী এবং যানবাহনের বেশি যে উপচে পড়া ভিড় সেটি দেখছি না। তবে যে যানবাহনগুলি আসছে সেগুলি এখন 5 নম্বর ঘাট দিয়ে চলে যাচ্ছে। আমরা দেখছি যে ছোট গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং পরিবহন যেগুলি সেগুলি 5 নম্বর একটি মাত্র ঘাট দিয়ে এখন চলে যাচ্ছে। আর যারা কাটা লাইন সার্ভিসের যাত্রীরা আসছেন তারা মূলত লঞ্চ ঘাট দিয়ে যাচ্ছেন, লঞ্চে পারাপার হচ্ছে। এখনো মানে বৈরী আবহাওয়া মোটামুটি অনেকটা শান্ত আছে, যার কারণে লঞ্চ যাত্রীরাও সেদিক দিয়ে যাচ্ছে। তবে এখানে ফেরি কর্তৃপক্ষ যারা আছেন, আমরা তার সাথে একটু তিশা কথা বলবো যে এখানে ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুল সালাম আছেন, তিনি দেখি ঘাট সম্পর্কে আমাদেরকে কি বলেন। আচ্ছা, আমরা একটু কথা বলি আপনার সাথে। আমরা তো দেখেছিলাম যে ঘাটের অবস্থা খারাপ ছিল, এখন 3 নম্বর ঘাট দিয়ে সরানো হচ্ছে, আর বাকি যে আরো 2টি ঘাট আছে, কি অবস্থা আসলে পানির লেভেলটা? আচ্ছা, আমাদের হঠাৎ করে পানির লেভেল এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, কারণ ঘাটগুলি আমরা লো ওয়াটারে রাখতে পারতেছি না। সেজন্য ঘাটগুলি আমরা চিন্তা ভাবনা করেছি মিড ওয়াটারে নিয়ে যাব, সেই কার্যক্রম অব্যাহত আছে। আপাতত 3 নম্বর ঘাটটা আমরা নিয়ে যাচ্ছি মিড ওয়াটার ঘাটে। 3 নম্বর ঘাটে কাজ শেষ হলে পর্যায়ক্রমে আমরা 4 নম্বর ঘাট এবং 5 নম্বর ঘাট উঠে ফেলবো। সেই ক্ষেত্রে এই যে ঠিক ঈদের আগে একটা ভোগান্তিটা আপনারা কিভাবে পারাপার? কোনো সমস্যা নাই। আমাদের যে পরিমাণে আমাদের বর্তমানে ফেরি আছে আর এখন ট্রাফিকে যে পরিমাণে ফেরি চলতেছে, তেমন চাপ এখন পর্যন্ত হয় নাই। গাড়ি আসতেছে এবং ঘাট রানিং আছে। বর্তমানে আমাদের 5 নম্বর আর 4 নম্বর ঘাট দিয়ে অপারেশন চলতেছে। সেই ক্ষেত্রে গাড়ি কোনো অপেক্ষা নাই, চলে যাচ্ছে। আর পাশাপাশি অল্প সময়ের মধ্যেই আমরা 3 নম্বর ঘাটও সচল করতে সক্ষম হব। কেমন সময় লাগতে পারে এই ঘাট? 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা 3 নম্বর ঘাট মিড ওয়াটারে উঠে আমাদের অপারেশন কার্যক্রম শুরু করতে পারবো। পরপরই আমরা 4 নম্বর ঘাটে কাজ ধরবো। ধন্যবাদ আপনাকে। আপনি আছেন তো সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, পাটুরিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির। ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ লঞ্চ খেয়া ফেরিঘাটে জননিরাপত্তা নিশ্চিতে
বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন। কোস্ট কর্মকর্তারা জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটে ঈদকে ঘিরে জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ করা হবে। এছাড়া সন্দেহজনক নৌযানগুলোতে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মকর্তারা বলেন, দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে সেজন্য তৎপর রয়েছেন কোস্টগার্ডের প্রতিটি সদস্য। আর এই কার্যক্রম 24 ঘন্টা অব্যাহত আছে এবং ঈদুল আজহা পরবর্তী যাত্রী সাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতেও অভিযান চলবে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি বাড়ছে। প্রতাপপুর এলাকার বাঁধ ভেঙে হাওরের পানি ঢুকছে। এ কারণে সরকারি কর্মকর্তাদের ছুটি স্থগিত করে কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এদিকে জামালপুরে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে ঝিঞ্জিরাম নদীর পানি গোয়ালঘাট পয়েন্টে বিপদসীমার 62 সেন্টিমিটার উপর বইছে। তবে গত দুদিন বৃষ্টি না হয় মৌলভীবাজার ও কুড়িগ্রামের পানি কমছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি বাড়ায় সল্লা উপজেলার প্রতাপপুরে ভেঙে গেছে বাঁধ। এতে হাওরে প্রবেশ করেছে কুশিয়ারা নদীর পানি। বন্যার ঝুঁকি মোকাবেলা ও আগাম প্রস্তুতির জন্য আগামী 72 ঘন্টা জেলার সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। বৃষ্টির পরিমাণ যদি আরো বাড়ে রেড অ্যালার্ট অনুযায়ী, তখন আমরা একটা বন্যা পরিস্থিতিতে পড়তে পারি। তখন যাতে আমাদের বন্যায় উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম করা সহজ হয়, এই লক্ষ্যে মূলত আমরা আগামী 72 ঘন্টা আমাদের এই জেলায় কর্মরত কর্মকর্তাদের কর্মস্থলে থাকা নিশ্চিত করার একটা অনুরোধ জানিয়েছিলাম। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, গত 24 ঘন্টায় জেলায় বৃষ্টি হয়েছে 30 মিলিমিটার। তবে উজানের ঢল অব্যাহত থাকায় 24 ঘন্টায় সুরমা নদীর পানি 11 সেন্টিমিটার বেড়ে 6.96 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরেও পানি বৃদ্ধির সাথে বেড়েছে নদী ভাঙন। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে জেলার যমুনা, ব্রহ্মপুত্র, দশানী সহ সব নদীর পানি বেড়েছে। দেওয়ানগঞ্জের ঝিঞ্জিরাম নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার 62 সেন্টিমিটার ওপর বইছে। এদিকে মৌলভীবাজারে 2 দিন ধরে বৃষ্টি না হওয়ায় দ্রুত কমছে জেলার সব নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধলাই নদী, মনু নদী ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে বইছে। তবে মৌলভীবাজার সদর থেকে শমশেরনগর সড়কের শিমুলতলা সহ বেশ কিছু নিচু এলাকায় বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কুড়িগ্রামে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিতে ডুবে আছে ফসলের ক্ষেত। জেলার নদ নদীর পানি কমতে শুরু করলেও 13টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। শাকিলা শম্পা, 71। কুশিয়ারা নদীর পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। রারাই, মানিকপুর ও শরীফগঞ্জ এলাকার অন্তত 3টি স্থান দিয়ে পানি ঢুকে পড়ছে গ্রামাঞ্চলে। এলাকাবাসীর অভিযোগ, সারা বছর বাঁধের কাজ না করে বর্ষা মৌসুমে কাজ শুরু করা এবং বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে এই অবস্থা তাদের। সিলেট থেকে হুসান আহমদ সুজাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক আহমেদ সানি। কুশিয়ারা নদীর বাঁধ উপছে জকিগঞ্জের রারাই এলাকা দিয়ে। এভাবেই পানি ঢুকে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। বৃষ্টি পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় এখনও জকিগঞ্জে বন্যা আক্রান্ত রয়েছে অর্ধশতাধিক গ্রামের কয়েকশো পরিবার। তাদের অভিযোগ, এখনও তাদের খোঁজ নেয়নি কেউই। বন্যার পানিতে তলিয়ে আছে জকিগঞ্জের মানিকপুর, পাখরশাল, মুমিনপুর সহ বিভিন্ন ইউনিয়নের কয়েকশো গ্রামীণ সড়ক। বন্যা দুর্গত মানুষের দাবি, 2022 এবং 2024 সালের বন্যার পর বারবার আশ্বাস দেওয়া হলেও বাঁধের কাজ হয়নি। এছাড়া বাঁধ নির্মাণে রয়েছে ভয়াবহ দুর্নীতি, যে কারণে এই দুর্ভোগ। গড় দ্বার ফেলাম কেন উঠে পানি উঠে যায়, বিছনাপত্র সব বিজাল। বর্তমানে গড় টিকতাম পারছি না। এখন ও জায়গাটা ভাঙ্গা বারবার ভানিয়া কোনো মানুষ আয়, কোনো কাম কাজ করে না। ও আবদার অফিসার খাই লইয়া গেছে, কোনো কাম করছে না। কমপ্লিট বর্ষা মৌসুমের সময় দেয় টেন্ডার, এই সময় মাটি পাবে কোথায় ঠিকাদার, কাজটা হবে কিভাবে? তবে প্রশাসন বলছে বন্যা আক্রান্ত এলাকাগুলোতে তৎপর রয়েছেন তারা।
খোলা হয়েছে বন্যা আশ্রয় কেন্দ্র আর বন্যা দুর্গতদের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল ভাঙন হয়েছে, পানি ঢুকছে এলাকাতে। তো পানি গতকালে যেখানে ছিল মোটামুটি স্থির আছে, পানিটা বৃদ্ধি তেমন একটা হয় নাই, 1 সেন্টিমিটার মতো বৃদ্ধি পেয়েছে। তো ইতিমধ্যে আমাদের 57টা আশ্রয়কেন্দ্র খোলা আছে। যারা পানিবন্দী যারা আছেন, যাদের বাড়িতে পানি ঢুকেছে, তাদেরকে আমরা বলেছি তাদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই সহ অন্তত 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বইছে। তবে আগামী 2-3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যে বিশেষ করে শিলচরে প্রচুর বন্যা হচ্ছে এবং বৃষ্টিপাতের কারণে পানিটা নেমে যাচ্ছে এবং আমাদের সুরমা, কুশিয়ারা দিয়ে যেহেতু পানিটা নেমে যাচ্ছে, তাই এই মুহূর্তে স্থানীয়ভাবে আমাদের প্রচুর বন্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আশা করা যায় আগামী 2-3 দিন পরে পানিটা নামা শুরু হবে। চলতি বছরের শুরুতে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় সুরমা, কুশিয়ারা নদী প্রতিরক্ষা বাঁধ ও বেশ কয়েকটি প্রকল্পের কাজ আটকে যাওয়ায় এমন দশা, বলছেন বাসিন্দারা। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট। কুশিয়ারা নদীর পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে সিলেটের সীমান্তবর্তী এলাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহিত দিদার। দিদার, কোন কোন এলাকা বেশি প্লাবিত হয়েছে, কি বলছে পানি উন্নয়ন বোর্ড এবং বন্যায় আক্রান্ত এলাকাগুলোতে প্রশাসনের পদক্ষেপ কেমন দেখতে পাচ্ছেন? তিশা, সিলেট নগরীতে 2 দিন থেকে বৃষ্টি না হওয়ার কারণে সিলেটের যে জলাবদ্ধতা ছিল তা অনেকটাই কমে গেছে, নাই বললেই চলে। কিন্তু সিলেটের 3টি উপজেলা বিয়ানীবাজার, জকিগঞ্জ এবং কানাইঘাট এলাকার মানুষের এখনও দুর্ভোগে আছেন। কারণ হচ্ছে যে সিলেটের যে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকাগুলোতে উজান থেকে আসা পানিতে এখনও গড়বাড়িতে পানি আছে। এদিকে সুরমা, কুশিয়ারা নদীর উজান থেকে আসা পানিতে প্লাবিত হচ্ছে জকিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাটের বিভিন্ন গ্রাম। জকিগঞ্জ উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 1160টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় পুরো উপজেলায় 57টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং 12টি মেডিকেল টিম তৎপর রয়েছে। তবে জকিগঞ্জ শহর থেকে দ্রুত পানি নামতে শুরু হয়েছে গতকাল রাত থেকে। জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিস কর্মকর্তা যিনি আছেন মাহবুবুর রহমান, তিনি জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রশাসন কাজ করে যাচ্ছে। আমি আরেকটি কথা বলি যে এই কুশিয়ারার এবং সুরমা কুশিয়ারের পানি এখন বালাগঞ্জ উপজেলার উসমানীনগরের বিভিন্ন গ্রামে পানি ঢুকতে শুরু করেছে। কিন্তু আসার কথা হচ্ছে যে গতকাল রাত থেকে পানি সুরমা এবং কুশিয়ারাতে পানি বাড়েনি। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি একটি জরুরি সভা হয় এবং তারা জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করছেন। তারা একটি কন্ট্রোল রুম তৈরি করেছেন নাগরিক সুবিধাদের জন্য এবং তারা আরেকটি কথা জানিয়েছেন যে সিলেট আর 2 দিন পর ঈদুল আজহা কোরবানির ঈদ, পশু জবাই করা হবে। এই পশুর চামড়া এবং বর্জ্য যেগুলো আছে সিলেট নগরীর যে ছড়া খাল আছে এগুলাতে না ফেলে নির্দিষ্ট স্থানে রাখার জন্য তারা সিলেট নগরবাসীর কাছে অনুরোধ করেছেন। এই ছিল সিলেটের সর্বশেষ তথ্য। দিদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুশিয়ারা নদীর পানিতে প্লাবিত হচ্ছে সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা, এই নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহিত দিদার। গত 1.5 মাস ধরে তীব্র গ্যাস সংকটে গাজীপুরের কারখানাগুলো, এতে উৎপাদন নিয়ে বিপাকে কারখানার মালিকেরা। তারা বলছেন গ্যাসের বিপরীতে ডিজেল চালিত জেনারেটর ব্যবহারে উৎপাদন খরচ বাড়ছে, আর বেশিরভাগ সময় বসে থাকতে হচ্ছে শ্রমিকদের, তাই উৎপাদন ব্যাহত হচ্ছে। সময় মতো বিদেশি শিপমেন্ট পাঠাতে না পারলে অর্ডার ঝুঁকিতে পড়বে। এমন পরিস্থিতিতে কারখানা সচল রাখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মালিকরা। ইকবাল আহমেদ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। গাজীপুরে পোশাক শিল্পের কারখানার পাশাপাশি রয়েছে ঔষধ, চামড়া, সিরামিকের কারখানাও। এসব কারখানার যন্ত্রপাতি সচল রাখার জন্য গ্যাসের চাপ যেখানে থাকার কথা ছিল 15 PSI, সেখানে এখন মিলছে 1 PSI-এরও নিচে।
এতে বিপাকে পড়েছেন কারখানা মালিকরা। তারা বলছেন দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। এই অবস্থায় গ্যাসের বিপরীতে ডিজেল চালিত জেনারেটর ব্যবহারে উৎপাদন খরচও বাড়ছে। এছাড়া লোডশেডিং এর কারণে বেশিরভাগ সময় বেকার বসে থাকতে হচ্ছে শ্রমিকদের। এমন পরিস্থিতিতে কারখানা সচল রাখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মালিকরা। আমাদের সংকটটা হচ্ছে হঠাৎ করে এপ্রিলের 13 তারিখ থেকে একদম গ্যাস নাই। এর আগে আমরা অন অ্যান্ড অফ গ্যাসের সমস্যা হতো, দিনে থাকলে দিনে না আসলে রাত্রে আসতো, কিন্তু 13 এপ্রিল থেকে দিনেও আসে না, রাত্রেও আসে না। আমার ফ্যাক্টরিতে প্রায় দেখা যাইতেছে দিনে অন অ্যাভারেজ 1 PSI থাকতেছে, যেটাতে প্রোডাকশন অ্যাকচুয়ালি সম্ভব না। আমরা অল্টারনেটিভ ওয়েতে চিন্তা ভাবনা করে আমাদের ফ্যাক্টরি চালাচ্ছি, which is not sustainable. এই বিষয়ে বিজিএমইএ এর সদস্য ও পোশাক কারখানা মালিক সালাউদ্দিন চৌধুরী বলেন, গ্যাস সংকট, মূল্যবৃদ্ধি সহ নানামুখী প্রতিকূলতার কারণে গত কয়েক বছরে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় বাকি কারখানাগুলো বাঁচাতে গ্যাস সংকট দূর করা প্রয়োজন। যারা রিকভারি করার চেষ্টা করছি, যে অর্থনীতি বাঁচাতে হবে, আমাদের শিল্প বাঁচাতে হবে, মানুষের কর্মসংস্থান বাঁচাতে হবে, সেই মুহূর্তে এই জ্বালানি যদি আমরা সাপোর্ট পাই তাহলে আমাদের প্রতিষ্ঠান টোটালি বন্ধ হবে, আমরা ঋণগ্রস্ত হব, ব্যাংকের টাকাও দিতে পারবো না, বিপুল পরিমাণ কর্মসংস্থান বন্ধ হবে। সম্প্রতি গাজীপুরে কারখানা পরিদর্শন করে গ্যাসের চাপ কম থাকার কথা স্বীকার করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পরিস্থিতি উন্নয়নে নানা উদ্যোগের কথা জানান তিনি। এইটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। আমরা 4 কার্গো এক্সট্রা এলএনজি আনতেছি। এখানে এইসব সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে। সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী, আমরা ওই তিতাসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা একটা ম্যাসিভ একটা ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করব। শিল্প পুলিশের দেওয়া তথ্য মতে গাজীপুরে মোট তৈরি পোশাক কারখানার সংখ্যা 2176টি। নিবন্ধনবিহীন কারখানা সহ সব মিলিয়ে 5000-এর মতো ছোট বড় কারখানা আছে, যার বেশিরভাগই গ্যাস নির্ভর প্রতিষ্ঠান। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, গাজীপুরে গ্যাস সংকটের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, কি কারণে এই সংকট এবং কি বলছেন কারখানার মালিকরা? এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? প্রশাসনের পক্ষ থেকে তো তৃষা বলা হচ্ছে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, গ্যাস পরিস্থিতি উন্নয়নের তারা চেষ্টা করছেন। তারা বলছেন যে লাইনে পর্যাপ্ত সরবরাহ নেই, এই জন্য তারা কারখানাগুলোতে সরবরাহ দিতে পারছেন না। অর্থাৎ যেখানে কিনা 15 PS থাকার কথা, সেখানে আপনি দেখছেন যে 1, 2 এমনকি 0 PSও থাকছে। এই অবস্থায় পড়ে মালিকরা তো অনেক কথাই বলছেন, তবে সরকারের পক্ষ থেকে বা তিতাস গ্যাসের পক্ষ থেকে অবস্থাটার উন্নতির চেষ্টা করছেন। মালিক পক্ষ কি বলছেন বা তাদের কি চাওয়া, এটা একটু শুনবো। আমরা এসেছি গাজীপুরের কলম্বিয়া অ্যাপারেলসের অ্যাডমিন ম্যানেজার মোস্তফা মোহাম্মদ রাসেল, তার সাথে কথা বলবো যে আপনারা আসলে কি চাচ্ছেন বা আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে, একটু যদি খুলে বলবেন। ধন্যবাদ। আসলে সমস্যার কথা যদি বলি, যে আমাদের ফ্যাক্টরিটা এটা তো আসলে জ্বালানি নির্ভর, আমাদের সমস্ত কাজের উপরেই জ্বালানির উপর নির্ভরশীলতা থাকতে হয়। তো গত কয়েকদিন ধরে আমাদের গ্যাসের যে প্রেশার, এই প্রেশারে আসলে আমাদের ফিনিশিং সেকশন যেটা, এটা চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। স্পেশালি যদি প্রেশার না থাকে বয়লার চালানো যায় না, আর বয়লার না চালালে আমাদের পর্যাপ্ত পরিমাণ স্টিম উৎপাদন করতে পারি না, এবং সেক্ষেত্রে আমাদের আয়রনগুলি অকেজো হয়ে যায়। এবং যখন আয়রনে এই প্রসেসটা যখন বন্ধ হয়ে যায়, তখন আসলে গার্মেন্টস প্যাক করা, ফিনিশিং করা, এই কাজগুলি হয় না। এবং শুধু তো গ্যাসই না, আসলে আমরা বিদ্যুৎ সংকটের মধ্যেও আছি। প্রতিদিন প্রায় গড়ে 2.5 থেকে 3 ঘন্টা সময় আমাদের লোডশেডিং থাকে, আমাদেরকে ডিজেল জেনারেটর চালাতে হয়। এবং আপনি জানেন যে ডিজেল এখন 102 টাকা প্রতি লিটার, এবং আমাদের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে 1 ঘন্টা ডিজেল চালালে আমাদের প্রায় 18,000, 17,000, 18,000 টাকার ডিজেল আমাদের প্রয়োজন হয়। এটা আসলে আমাদের উৎপাদন মূল্যের উপর বাড়তি চাপ তৈরি করে, কারণ এই পয়সাগুলি তারা ক্রেতা আমাদেরকে দেয় না। রপ্তানির ক্ষেত্রে বিষয়টা যেটা হচ্ছে যে আমাদেরকে তো যে কোনোভাবেই হোক আমাদের শিপমেন্ট ডেডলাইন মিট করতে হয়। এখন রপ্তানির ক্ষেত্রে হচ্ছে আমরা যদি অন টাইম ফিনিশিংটা করতে না পারি, অন টাইম ডেলিভারিটা এনশিওর করতে না পারি, সেই ক্ষেত্রে আমাদেরকে এয়ার শিপমেন্ট করতে হয়। এটা একটা এয়ার শিপমেন্ট একটা ডিজাস্টার সিচুয়েশন আর কি। সেই ক্ষেত্রে এবং শিপমেন্ট ডিলে হলে সেটার ক্যান্সেলেশন হয়, ডিসকাউন্ট হয়, একাধিক কনসিকুয়েন্স এখানে আসলে জড়িত।
নিশা আপনি শুনছিলেন যে কারখানার যারা মালিক পক্ষ রয়েছে তাদের নানামুখী ক্ষতি হচ্ছে, শুধুমাত্র যে মালিক পক্ষেই এই কারণে ক্ষতিগ্রস্ত তা নয়, এখানে যারা জনশক্তি রয়েছে শ্রমিকরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেননা সময় মতো যদি শিপমেন্ট করা না যায় তাহলে তারা। ইকবাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরের বিভিন্ন কারখানায় গ্যাস সংকটের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী ইকবাল সরকার। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙা ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, ফাটল ধরেছে বিম ও পিলারেও। এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে ক্লাস চলছে সেখানে। শিক্ষকদের অভিযোগ, বারবার আবেদন করেও মিলছে না প্রতিকার। আর শিক্ষা কর্মকর্তারা বলছেন কর্তৃপক্ষের কাছে নতুন ভবনের জন্য বলা হয়েছে। পাপুল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। বেহাল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। ক্লাসের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, বিম ও পিলারেও ধরেছে ফাটল। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকরা। বাচ্চারাও ভয় থাকে, আমরা শিক্ষকরাও ভয় থাকি, কারণ আমাদের যদি একটা ভালো বিল্ডিং থাকতো তখন বাচ্চারা সুন্দরভাবে ক্লাস করতে পারতো, আমরাও পাঠদান ভালোভাবে দিতে পারতাম। যখন অনেক জোরে জোরে বাতাস বয় তখন আমাদের ভয় লাগে, ক্লাসেও আমাদের মন বসে না। পাশ থেকে ক্লাস নেয় আমাদের সমস্যা হয়, যখন এখান থেকে ক্লাস নেয় আবার ওই ক্লাসে সমস্যা হয়। এই প্লাস্টারগুলো আমাদের গায়ের উপর পড়ে, তাই আমাদের অনেক ভয় লাগে। ক্লাস করবে ধরলে প্লাস্টারগুলো ব্যাগের ভিতরে পড়ে, বইয়ের ভিতরে পড়ে, গায়ের ভিতরে পড়ে। দেখতে হলে নতুন নতুন স্কুল ছাত্র আছে 10টা 12টা, দেখবে যে 3 তলা হয়ে বসে আছে। বা এই ভবনটা তো অনেকদিন হলে যে এটা মেন একটা প্রতিষ্ঠান বা মেন একটা শাখা, সে ধরনের কোনো ভূমিকা নেই সরকারের। কতগুলো রুমে ক্লাসে বাচ্চাদের জন্য আশঙ্কাজনক। লিখিতভাবে আবেদন করেও কোনো সমাধান পাননি বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক। এখন ভবনের যে অবস্থা, কখন কোন দুর্ঘটনা হয়, প্রাকৃতিক দুর্যোগ যেমন একটা যদি ভূমিকম্প হয় তাহলে আমাদের খুবই ঝুঁকির মধ্যে আমরা আছি। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিদ্যালয়ের এই সকল সমস্যা সম্বলিত চিত্র প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি বিদ্যালয়ের ভবনের আশু ব্যবস্থা হবে। 1940 সালে কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়ে 261 জন শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন 8 জন। নূর তাজমিন নীর, 71। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে পশুর খামারি ও ব্যাপারীদের। হাটের খামারগুলো ভরে উঠেছে কোরবানির পশুতে, কিন্তু তুলনামূলকভাবে ক্রেতার উপস্থিতি কম থাকায় হতাশ তারা। ন্যায্য দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বিশালদেহী হিরো ও ভিলেন নামে দুটি গরু নিয়ে বিপাকে পড়েছেন গাইবান্ধার শহীদুল ইসলাম। কুরবানি ঈদে বিক্রির জন্য গরু দুটি লালন পালন করেছেন তিনি। অল্প সংখ্যক ক্রেতা মিললেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ তিনি। গরু দুটি লালন পালনের খরচের টাকাও উঠবে না বলে জানান শহীদুল ইসলাম। সর্বসাকুল্যে 10,02,000 টাকা আমার এই 4 বছরের গরু দুটোর পিছনে খরচ। কোনো গ্রাহক না থাকায় আমি এমন একটা সংকটে পড়েছি যে আমার খরচটা যে উঠবে, গরুগুলোর পিছনে যেটা খরচ করছি খরচটা যে উঠবে, এরকম পরিস্থিতি আমার নাই। তবে গরু দুটি বিক্রির জন্য অনলাইনে প্রচার ও পাইকারদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ বিভাগ। আমি আশা করি যে ওই গরু দুটো বিক্রি হয়ে যাবে, আমার এখানে দুশ্চিন্তার কারণ আমি দেখতেছি না। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে কুরবানির পশুতে ভরে গেছে হাটগুলো, কিন্তু তুলনামূলকভাবে ক্রেতার উপস্থিতি কম থাকায় হতাশ খামারি ও ব্যাপারীরা। গরু নিয়েছি বাজারে, গরুর কাস্টমার তো কম, গরুর দাম কম যে দাম কই দামে গরু বেচে কোনো লাভ হতো না। বেশি একটা লাভবান হয়ে গেছে না, খাওয়ানোর হয়তো দাম হয়। আর ক্রেতারা বলছেন বিক্রেতারা অতিরিক্ত দাম হাঁকায় পশু কিনতে পারছেন না তারা। গরুর দাম এবার কিছুটা সস্তা হওয়ার কথা, তা আসলে ওই রকম আমরা দেখছি না আর কি। 2.10 চাইতেছে, আমি 1.65 কইছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী ভৈরবে এবছর কুরবানির জন্য পশুর চাহিদা 15,000, কিন্তু লালন পালন করা হয়েছে প্রায় 40,000। খামারিদের প্রতি এরই পরামর্শ, তারা যেটা প্রত্যাশা করে তার চাইতে যদি কিছু কম হয়
বা কিছু বিষয় তারা যেন ছেড়ে দেয়। অন্যদিকে বরিশালের আগলঝাড়ার উদ্যোক্তা শামীম শিকদার জানান 2012 সালে অল্প কিছু গরু নিয়ে খামার শুরু করলেও 2013 সাল থেকে পুরোপুরি এই ব্যবসা করছেন তিনি। তবে এবার আশানুরূপ ক্রেতা না থাকায় লোকসানের আশঙ্কা করছেন তিনিও। আমার এখানে 300+ গরু আছে। আমার এখানে গরু সর্বনিম্ন রেট আছে 40,000 টাকা থেকে শুরু করে একদম 3 লাখ 3.5 লাখ টাকা পর্যন্ত গরু এখানে আছে। শরীয়তপুরের খামারগুলোতেও পর্যাপ্ত গরু রয়েছে। খামারিদের দাবি ভারতীয় গরু যেন এবার আমদানি না হয়। আমরা এখানে দেশীভাবে ভুট্টা সাইলেজ, দেশি ঘাস আর যে খড় এইসব দিয়ে আমরা গরু আসলে লালন করছি এবং মানুষের খাদ্য হিসেবে আমাদের যে গরুগুলো আছে তাদের যে মাংস অনেক নিরাপদ। অন্যান্য বছর দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এসে গরু কিনে নিয়ে গেলেও এবার সেই ব্যাপারীদের উপস্থিতি একেবারেই কম। তাই খামার ও হাটে পশুর সরবরাহ থাকলেও তেমন বেচাকেনা নেই। নূর তাজমিন নীর, ৭১। কোরবানি উপলক্ষে বড় গরু পালন করে বিপাকে পড়েছেন ঝিনাইদহের খামারিরা। তারা বলছেন এখন ক্রেতারা মাঝারি আকারের গরুই বেশি কিনছেন। বড় গরু দেখতে আসেন সবাই, কিন্তু কেনেন না। বাইরের জেলা থেকে কোনো ক্রেতা আসে না। ঈদ উপলক্ষে প্রস্তুত করা গরু বিক্রি না হলে লোকসানে পড়তে হবে। এ নিয়ে প্রাণী সম্পদ বিভাগ বলছে মাঝারি আকারের গরু পালনে ঝুঁকি কম। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। কালীগঞ্জ উপজেলার খামারমন্দিয়া গ্রামের আব্দুল মোতালেব গত বছর দাম না পাবার কারণে 10টি গরু বিক্রি করতে পারেননি। এবারও কোরবানির জন্য 20টি গরু প্রস্তুত করেছেন, কিন্তু এখনো বিক্রি না হওয়ায় তিনি চিন্তিত। আমি যে গরুটার গায়ে মানে আদর করছে, এই গরুটা 1 টনের উপরে আছে। এই দেখা যাচ্ছে কি যে যদি আমি উচিত মূল্য যদি না পাই তাহলে যে আমি তো মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একই সমস্যায় আছেন শৈলকুপার বৃত্তির পাড়ার ভগবাননগর গ্রামের খামারি আব্দুল ওয়াহেদ। তিনি বড় 3টি গরু প্রস্তুত করেছেন। 1 লক্ষ টাকার মাল মাসে আমাদের লাগে এই মাল ভাঙাতে। তার সঙ্গে কাঁচা ঘাস, বিচলি, বহুত কোনো কিছু এর সঙ্গে দিয়া মেরামতে তো এই কারেন্ট বিল, লোকের বেতন দিয়ে বহুত ব্যয়বহুল। তাই আমরা এখন এটা বেশি মানে টেনশনে আছে যে গরু বিক্রি না করতে পারলে আমাদের খুব ক্ষতিগ্রস্ত হয়। প্রতি বছর কোরবানির ঈদ উপলক্ষে ঝিনাইদহের 6 উপজেলায় খামারিরা গরু ছাগল পালন করেন। এসব গরু জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকায় পাঠান। কিন্তু খাবার সহ পশু পালনে খরচ বেড়ে যাওয়ায় দামও বেড়ে গেছে, অথচ ক্রেতারা সেরকম দাম দিতে চান না। আমরা গত 3 বছর আগে থেকে খামারে গরু প্রস্তুত করি 5-6 টাকা। এবারই 8টা গরু আছে, আমরা বাজার থেকে সবকিছু কিনে খাওয়াই। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে দাম না পাই অনেক ক্ষতিগ্রস্ত হব। পরের বছর থেকে গরু আর খামারে তোলা হবে না। প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন পশু খাদ্যের মূল্য বেশি হওয়ায় লালন পালনে খরচ বেড়েছে, তাই ছোট ও মাঝারি গরু পালনে খরচ কম। ছোট ছোট যে সাইজের যে গরু, এই গরুগুলো মোটামুটি ভালো দাম পাচ্ছে, কিন্তু বড় সাইজের গরু যারা করেছে তারা আর্থিকভাবে তারা একটু শঙ্কায় আছে। আমার পরামর্শ যে যদি আমরা মিডিয়াম ক্লাস যে গরুগুলো আছে 150 কেজি, 200 কেজি, 300 কেজি যে সমস্ত সাইজের ছাড় আছে, এই সারগুলো পেলেই কিন্তু খামারিরা বেশি লাভবান হতে পারবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় 18,400 ছোট বড় খামারি রয়েছেন। কোরবানি উপলক্ষে চাহিদা রয়েছে 1,93,000 পশুর। বনশ্রী হালদার, ৭১। রংপুরের বেতগাড়ি পশুর হাট পরিদর্শন করেছেন র্যাব 13 এর সদস্যরা। মঙ্গলবার বিকেলে এই সময় উপস্থিত ছিলেন র্যাব 13 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন। কোরবানির হাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অনিয়ম, জাল নোটের বিচরণ, দালালের আধিক্য সহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন র্যাব অধিনায়ক। এ সময় কোনো অনিয়ম বা দালালের দৌরাত্মের খবর মেলেনি। তাই সব মিলিয়ে রংপুরে শান্তিপূর্ণ পরিবেশে কোরবানির পশু বেচা কেনা হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গবেষণার উদ্দেশ্যে ভারত থেকে 95টি মহিষ আমদানি করা হয়েছে। ভারতের হরিয়ানা প্রদেশ থেকে আনা মহিষগুলো সাভারের প্রাণী সম্পদ অধিদপ্তরের গবেষণা কেন্দ্রে নেওয়া হবে। মঙ্গলবার 6টি ট্রাকে করে মহিষের এই চালানটি বেনাপোল বন্দরে পৌঁছায়। আমদানিকারক প্রতিষ্ঠান তামাম কর্পোরেশন এবং C&F এজেন্ট হিসেবে কাজ করছে তৃষা এন্টারপ্রাইজ। আমদানি মহিষগুলোর মধ্যে রয়েছে 45টি মা, 5টি পুরুষ ও 45টি বাছুর।
শার্শা উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা জানান, মহিষগুলো ঢাকার সাভারে অবস্থিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের খামারে নেওয়া হবে। হরিয়ানার এই মহিষ জাত অধিক নির্বাচন নিয়ে উপদেষ্টারা ষড়যন্ত্রমূলক যেসব পরামর্শ দিচ্ছেন এতে মানুষ বিভ্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ডিসেম্বরে নির্বাচনের দাবি ও নতুন ছাত্রদলের কমিটিকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার বিক্ষোভ মিছিল শেষে দেয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি ডিসেম্বরে নির্বাচনের জোর দাবি জানান। তিনি বলেন, ডিসেম্বর মাসে নির্বাচন না হলে নির্বাচন কিভাবে করা যায় দেশের মানুষ তা ভালো করেই জানে। আমরা বলি যে আমরা জনবান্ধব একটি রাজনৈতিক দল, আমরা বলছি যে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হোক, এটা নিয়ে এত কেন গড়িমসি? আমাদের প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে বললেন একটি রাজনৈতিক দলই নাকি শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। এখন গতকাল ধরে এটি একটু হাস্যরস হয়েছে, এখন দেখা যাচ্ছে সবাই চায়, মাত্র 2টা দলই চায় না। তাহলে ওনার জায়গা থেকে উনি যে কথাটা বললেন, জনগণের কাছে যে মেসেজটা দিলেন, সেটা জনগণের কাছে একটা বিভ্রান্তি ছড়ানো হলো। স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর রাঙাবালিতে দোয়া মিলাদ ও আলোচনা সভা করেছে বিএনপি। মঙ্গলবার রাঙাবালি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশের প্রতি অবদান ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে কাঙালি ভোজ ও খাবার পানি বিতরণ হয়। নারায়ণগঞ্জ শহরের টানবাজারে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ 2 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে 7 ফিন্ট রেজিমেন্টের উপর অধিনায়ক মেজর আফসানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী হরিজন সিটি কলোনিতে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ সজীব কুমার মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিজন সিটি কলোনিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। 2 জন মাদক বিক্রেতা আটক করা হলে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দেশি মদ, গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ, মোবাইল ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। দালালের প্রলোভনে পড়ে স্বপ্নের দেশ ইতালি পৌঁছতে প্রায় 70 লাখ টাকা মুক্তিপণ দিয়েও লিবিয়ায় দালাল চক্রের বন্দিশালা থেকে মুক্তি মেলেনি নয়ন ব্যাপারীর। মাদারীপুর সদরে গ্রামের বাড়িতে তার মরদেহ ফিরেছে। তার মৃত্যুতে খবরে পরিবার সহ এলাকায় বইছে শোকের মাতম। স্বজনরা জানান, নয়নকে টাকার জন্য ইতালির বদলে লিবিয়া নিয়ে হত্যা করেছেন আপন মামা। তার কঠিন শাস্তি দাবি করেছেন স্বজনেরা। সহকর্মী আরিফুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। মুক্তিপণ চেয়েছিল দালাল চক্র। প্রথমে 23 লাখ টাকা অসহায় বাবা মা সন্তানের মুক্তির আশায় জমি জমা বিক্রি করে ও মানুষের কাছ থেকে ঋণ করে পূরণ করে দালাল চক্রের চাহিদা। এরপর আবার দাবি 13। মুক্তিপণের এসব দাবি সর্বস্ব শেষ করে মেটানো হয়। এরপর যখন 6 লাখ টাকা চাওয়া হয়, অস্বীকৃতি জানায় বাবা মা। তারপর থেকে ছেলের সঙ্গে যোগাযোগ ছিল না বাবা মায়ের। সেই ছেলেকে ফেরত পেয়েছেন তারা, জীবিত নয়, মৃত। মাদারীপুর সদর উপজেলার কেন্দ্রীয় ইউনিয়নের নয়াকান্দি গাজীরচর গ্রামের আশরাফ ব্যাপারীর ছেলে নয়ন ব্যাপারী আপন মামা একই এলাকার দালাল উজ্জ্বল সর্দারের প্রলোভনে পড়ে 14 লাখ টাকা ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে চুক্তির 1 মাস পরে দালাল উজ্জ্বল ইতালির বদলে প্রথমে শ্রীলঙ্কা, এর কয়েকদিন পরে সেখান থেকে লিবিয়ার বেনগাজি নিয়ে নয়নকে রাখে বন্দিশালায়। সেখানে পরিবারকে ভিডিও কলে রেখে চলত অমানসিক নির্যাতন।
নয়নের পরিবারে এখন শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে পাগল প্রায় স্বজনরা। দালাল আমাকে বাড়িতে আইয়া আমাকে ঘরে বইয়া থাকতো, আইয়া খালি করতো, খালি আমার বাসুরের পোলারে পটকাইয়া কত কিন্তু বিদেশ যাবি না এরকম করে পটকাইয়া আরে ভুলাইয়া ভালাইয়া বিদেশ নিচ্ছে। বাড়িতে ফোন দেখে আব্বা কয় লাখ টাকা জানি বাহির ছিল, আব্বা আমার দিয়ে দাও, আব্বা নাহলে আমার গেমে দেবে না। ওর কিন্তু নিজে না ফোন তো মামু। সবার কাছে একটাই দাবি, আইনের কাছে, আদালতের কাছে, সাধারণ জনগণের কাছে আমার একটাই দাবি, এই পথে জানি কেউ কারো মার সন্তান জানি এই পথে না পাঠায়। খোলা বাইসে থাকলে টাকা পাবো, আন খোলা বাইসে লাশ আন টাকা পাবো, আনতে না দাদা মনে করেন আমার আন কাটিয়ে বাক করে নিতে পারবে, এছাড়া কিছুই পারবে না। বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে দালালদের তালিকা করে কঠোর অবস্থানে থাকার জন্য পুলিশ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কাজ পুলিশ প্রশাসন। চিহ্নিত দালাল হিসেবে লিস্টভুক্ত করব এবং তাদের বিরুদ্ধেও সকল জায়গায় প্রচারণা করা হবে, যাতে তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপে তাদেরকে আইনের আওতায় আনা যায়। দালালকে আইনের আওতায় এনে দ্রুত কঠিন শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১।